সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের। আজকে আলোচনা করছি ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ টাগ কোয়েশ্চন। ইংরেজি গ্রামারে নবম দশম শ্রেণীতে টাগ কোয়েশ্চন বাধ্যতামূলক। আজকে আমি খুব সহজ ভাষায়, সহজ সরলভাবে টাগ কোয়েশ্চন উপস্থাপন করব। আমরা এখানে দেখতে পাচ্ছি টাগ কোয়েশ্চন। সর্বপ্রথম জেনে নেই টাগ কোয়েশ্চন কি। টাগ কোয়েশ্চন হচ্ছে এক ধরনের প্রশ্ন করা, অর্থাৎ এক ধরনের প্রশ্নকরণ পদ্ধতি। ইংরেজিতে 3 ধরনের প্রশ্নকরণ পদ্ধতি আছে, তার মধ্যে WH কোয়েশ্চন, টাগ কোয়েশ্চন এবং অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করে সাধারণ কোয়েশ্চন। তো আমরা আজকে আলোচনা করছি টাগ কোয়েশ্চন। টাগ কোয়েশ্চন অর্থ জুড়ে দেয়া, অর্থাৎ মূল সেন্টেন্সের সাথে কিছু কথা, বক্তব্য বা প্রশ্ন জুড়ে দেয়াকে টাগ কোয়েশ্চন বলে। অর্থাৎ মূল বাক্যের সাথে কিছু প্রশ্ন জুড়ে দেয়া, এটি হচ্ছে টাগ কোয়েশ্চন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাতেমা রিডস দ্য কুরআন ডেইলি। এটি হচ্ছে মূল সেন্টেন্স বা বাক্য। এখানে ডট ডট অর্থাৎ শূন্যস্থান, তারপর প্রশ্নবোধক চিহ্ন, এই জায়গায় টাগ কোয়েশ্চনটি বসবে। তো এই টাগ কোয়েশ্চন হচ্ছে এই সেন্টেন্সের সাথে যা জুড়ে দেওয়া হবে প্রশ্ন আকারে, তাকে টাগ কোয়েশ্চন বলে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ডাজন্ট শি, এই ডাজন্ট শিটি জুড়ে দেয়া হয়েছে। টাগ কোয়েশ্চন গঠন পদ্ধতি হচ্ছে মূল সেন্টেন্সের পর বা মূল বাক্যের পর কমা থাকে, তারপর ডট ডট অর্থাৎ শূন্যস্থান থাকে, তারপর প্রশ্নবোধক থাকে। এই কমা এর পর শূন্যস্থানে সেন্টেন্সের ধরন অনুযায়ী, অর্থাৎ টেন্স, ভার্ব এবং নাম্বার, পার্সন ইত্যাদি অনুযায়ী এই শূন্যস্থানে প্রশ্ন আকারে আরও একটি সেন্টেন্স জুড়ে দেওয়ার নাম হচ্ছে টাগ কোয়েশ্চন। যে একটু আগে যে উদাহরণটি দেখেছি, আমরা 15টি রুলস বা 15টি নিয়মে আজকে টাগ কোয়েশ্চন শিখব। এখন আমরা প্রথম রুলসটি আলোচনা করছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, তাই সাবজেক্ট অনুসারে পজিটিভ টাগের জন্য ডু ডাজ এবং নেগেটিভ টাগের জন্য ডন্ট ডাজন্ট ব্যবহার করতে হয়। মনে রাখতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাফার্মেটিভ টাগ এর ক্ষেত্রে ডাজ এবং নেগেটিভ টাগের ক্ষেত্রে ডাজন্ট বসে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাতেমা রিডস দ্য কুরআন ডেইলি। ফাতেমা মহিলা, অর্থাৎ মেয়ে লোক, রিডস দ্য কুরআন ডেইলি। এখানে কোনো অক্সিলিয়ারি বা সাহায্যকারী ভার্ব নেই, তাই এখানে ডাজন্ট শি আসার কারণ হচ্ছে ডু অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তে এসেছে, ইএস এসেছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে। নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এনটি, অর্থাৎ ডাজের সাথে এনটি যুক্ত হয়ে হয়েছে ডাজন্ট। ফাতেমা মহিলা, তাই সেখানে বসেছে শি। এখানে যদি হাবিব থাকতো তাহলে এই জায়গায় বসতো হি। আমি প্রথম রুলসটা সর্বপ্রথম আলোচনা করেছি, তার পূর্বে কোনো কন্ট্রাকশন ব্যবহার করিনি। তারপর এখানে দেখতে পাচ্ছি দে ডু নট টেল এ লাই। টাগ কোয়েশ্চন অর্থাৎ জুড়ে দেওয়া হয়েছে ডু দে। এই অংশটি নেগেটিভ, অর্থাৎ এখানে ডু নট, তাই
এই জায়গাটিতে শুধু ডু হয়েছে, অর্থাৎ মূল সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কোয়েশ্চন ট্যাগ হবে নেগেটিভ। যেমন এখানে দেওয়া হচ্ছে ডাজন্ট, এখানে নট যুক্ত হয়েছে, তাই এই অংশটি হয়েছে নেগেটিভ, এই অংশটি ছিল অ্যাফার্মেটিভ। মূল অংশটি যদি নেগেটিভ হয় তাহলে কোয়েশ্চন ট্যাগ হবে অ্যাফার্মেটিভ বা পজিটিভ। যেমন এখানে দেখতে পাচ্ছি যে দে ডু নট টেল এ লাই, এই অংশটি হয়েছে পজিটিভ বা অ্যাফার্মেটিভ, অর্থাৎ ডু দে। বাক্যের প্রথম অংশে যদি নট যুক্ত থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চন অংশে নট যুক্ত করতে হবে না, আর যদি বাক্যের প্রথম অংশে নট যুক্ত না থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চন অংশে নট যুক্ত করতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই অংশে নট যুক্ত করা হয়েছে, কিন্তু এই অংশে নট যুক্ত করা হয়নি। তারপর আমরা 2 নম্বর রুলসটি নিয়ে আলোচনা করছি। 2 নম্বর রুলস হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব থাকে না, তাই পজিটিভ ট্যাগে ডিড এবং নেগেটিভ ট্যাগে ডিডন্ট ব্যবহার করা হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি হাসান লেফট ঢাকা লাস্ট মান্থ, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলিয়ারি ভার্ব নেই, তাই অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তে ডিড এসেছে আর ডিডের সাথে নট যুক্ত করা হয়েছে। হাসান লেফট ঢাকা লাস্ট মান্থ, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই ডিড বসেছে। যেহেতু এই অংশটি অ্যাফার্মেটিভ তাই এই অংশ অর্থাৎ ট্যাগ কোয়েশ্চন অংশ নেগেটিভ হবে। ডিডন্ট হয়েছে, ডিডের সাথে নট যুক্ত হয়েছে। হাসান যেহেতু পুরুষ লোক তাই এখানে প্রোনাউন হি বসেছে। তারপর আমরা 3 নম্বর রুলটি আলোচনা করছি। অনেক সময় লিঙ্কিং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম, ইজ, আর এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ, ওয়ার ব্যবহার করা হয়। এক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চন করার জন্য সাহায্যকারী ভার্ব হিসেবে এগুলোকেই ব্যবহার করতে হবে। যেমন এখানে দেখছি শি ওয়াজ নট এ পলিটিশিয়ান, ওয়াজ শি, যেহেতু এই অংশে নট যুক্ত আছে সুতরাং এখানে নট যুক্ত করতে হবে না, ওয়াজ শি যেভাবে আছে সেভাবে থাকবে, আর এই অক্সিলিয়ারি ভার্বটি সোজাসুজি চলে যাবে। তারপর আমরা 4 নম্বর রুলসটি নিয়ে আলোচনা করছি। প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে টু বি এর বিভিন্ন ফর্মগুলোর সাহায্যে ট্যাগ কোয়েশ্চন করতে হয়। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা দে আর প্লেয়িং নাও, এই অংশটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব, তাই আরেন্ট দে, যেহেতু আমরা জানি এই অংশে যদি নট না থাকে অর্থাৎ এই অংশটি যদি অ্যাফার্মেটিভ হয় হাবোধক তাহলে এই অংশটি হবে নাবোধক, অর্থাৎ এই অংশে নট যুক্ত হবে আরেন্ট, অর্থাৎ আর এর সাথে নট যুক্ত হচ্ছে দে। তারপর আমরা 5 নম্বর রুলসটি নিয়ে আলোচনা করছি। সাহায্যকারী ভার্ব হিসেবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এ হ্যাভ, হ্যাজ এবং পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড ব্যবহৃত হয়। এগুলো ট্যাগ কোয়েশ্চন গঠনে ব্যবহৃত হয়। যেমন এখানে দেখতে পাচ্ছি রূপালী হ্যাভ ফিনিশড হার স্টাডিজ, ট্যাগ কোয়েশ্চনে যুক্ত হবে হ্যাভেন্ট, অর্থাৎ হ্যাভের সাথে নট যুক্ত করা হয়েছে। রূপালী মহিলা লোক তাই এখানে শি বসেছে, তারপর প্রশ্নবোধক চিহ্ন। এখন আলোচনা করছি 6 নম্বর রুলস। প্রিন্সিপাল ভার্ব হিসেবে হ্যাভ, হ্যাজ, হ্যাড দ্বারা ট্যাগ কোয়েশ্চন যদি হয় তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড দ্বারা টেন্স সাবজেক্ট অনুযায়ী ডু, ডাজ, ডিড ব্যবহৃত হবে। অর্থাৎ এই হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি মূল ভার্ব হিসেবে আসে, আমরা এখানে দেখতে পাচ্ছি উই হ্যাড এ কার, ডিডন্ট উই, অর্থাৎ এখানে পাস্ট টেন্স হিসেবে আসছে
সেজন্য ডিড যুক্ত হয়ে নট যুক্ত হয়েছে। প্রোনাউনটি উই, তাই উই বসেছে। অর্থাৎ এখানে হেড প্রিন্সিপাল ভার্ব হিসেবে বা মূল ভার্ব হিসেবে আছে, তাই এখানে হেডের সাথে নট যুক্ত হয়নি, কারণ হেডটি প্রিন্সিপাল ভার্ব। এখানে ডু, ডিড, ডু, ডাজ, ডিডের ব্যবহার এসেছে। তারপর আমরা 7 নম্বর রুলসটি আলোচনা করছি। স্টেটমেন্টে সাবজেক্টের পর মডাল অক্সিলারি থাকলে সেগুলোর সাহায্যে টাগ কোয়েশ্চন করতে হয়। অর্থাৎ আমরা জানি অক্সিলারি ভার্বের মধ্যে মডাল অক্সিলারি ভার্ব আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ ক্যান গো নাও, এই ক্যানটি হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, তাই এই ক্যানের সাথে নট যুক্ত হয়েছে, ক্যান্ট ইউ। ইউ প্রোনাউনটি ইউ হিসেবে গিয়ে বসেছে। তারপর আমরা 8 নম্বর রুলসটি আলোচনা করছি। স্টেটমেন্টে সাহায্যকারী ভার্ব হিসেবে একাধিক ভার্ব থাকলে প্রথমটির সাহায্যে টাগ কোয়েশ্চন করতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি দি বুক হ্যাজ বিন রাইটিং বাই কাজী NI, অর্থাৎ নজরুল ইসলাম। এখানে দুটি ভার্ব আছে, এই যে দি বুক হ্যাজ বিন রাইটিং বাই কাজী নজরুল ইসলাম, তাই প্রথম অংশটি অর্থাৎ এই যে অংশ এর সাথে হ্যাজ আছে, হ্যাজের সাথে হ্যাজন্ট ইট, যেহেতু এই দি বুক বস্তু, তাই প্রোনাউন হিসেবে ইট বসেছে। এই বিষয়টি বিশেষ করে খেয়াল রাখতে হবে। যদি বস্তু আসে সাবজেক্টে, তাহলে টাগ কোয়েশ্চন করার সময় অবজেক্টে টাগ কোয়েশ্চন করার সময় অবজেক্টে ইট বসাতে হবে। তারপর যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হচ্ছে স্টেটমেন্টে সাহায্যকারী ভার্ব দার্থবোধক কন্ট্রাক্ট ফর্মে থাকলে মূল ভার্ব দেখে ভার্বটি সঠিক অবস্থা বুঝতে হবে, তা দিয়ে টাগ কোয়েশ্চন করতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি করিমস গোয়িং টু স্কুল, এই যে করিমস আছে, এখানে ইজ লুকায়িত অবস্থায় আছে। টাগ কোয়েশ্চন করার সময় ইজ নট হি, করিম এর প্রোনাউন হি গিয়ে বসেছে, যেহেতু করিম পুরুষ লোক। ইজ নট অর্থাৎ ইজন্ট হি। তারপর 10 নম্বর রুলস হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ উভয় ক্ষেত্রেই উইল ইউ বসে, তবে ইনভাইটেশনের ক্ষেত্রে উইলের পরিবর্তে ওয়ান্ট ও ব্যবহার করা যায়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি গিভ মি এ বুক, উইল ইউ। ইম্পারেটিভ বলতে অনুরোধ সূচক, আদেশ সূচক সেন্টেন্স বা বাক্যকে বোঝানো হয়। যেমন গিভ মি এ বুক, আমাকে একটি বই দাও, এখানে অনুরোধ সূচক বোঝাচ্ছে, তাই উইল ইউ হয়েছে। টাগ কোয়েশ্চনে উইল ইউ বসেছে। তারপর আমরা 11 নম্বর রুলস আলোচনা করছি। স্টেটমেন্টে যদি লেটস অথবা লেট থাকে, তাহলে টাগ কোয়েশ্চন করার সময় শ্যাল উই বসাতে হয়। এটি আর কোনো কিছু বোঝার কোনো প্রয়োজন নেই। লেটস অথবা লেট আসলেই কোয়েশ্চন টাগে শ্যাল উই বসবে। যেমন এখানে দেখতে পাচ্ছি লেটস গো ফর এ পিকনিক, শ্যাল উই, অর্থাৎ কোয়েশ্চন টাগে শ্যাল উই বসেছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 12 নম্বর রুলস আলোচনা করছি। স্টেটমেন্টে সাবজেক্ট হিসেবে যদি কোনো প্লুরাল নাউন প্রোনাউন থাকলে দে এবং ইমপ্রেশনাল সিঙ্গুলার নাউনের পরিবর্তে ইট ব্যবহার করতে হয়। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে দিস পেন রাইটস ওয়েল, ডাজন্ট ইট, এখানে ইট ব্যবহার করা হয়েছে। এখন আমরা 13 নম্বর রুলসটি আলোচনা করছি। যদি এভরিবডি, সামবডি, অল, সাম অফ, অল, নন, নাথিং, নন ওয়ান,
ইত্যাদি আসে তাহলে কোয়েশ্চন ট্যাগে দে বসাতে হয়, প্রোনাউনটি দে বসাতে হয়। তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যদি মূল সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে নট যুক্ত করতে হবে কোয়েশ্চন ট্যাগের সাথে, আর যদি মূল সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে কোয়েশ্চন ট্যাগে নট যুক্ত করা লাগবে না। আমরা এখানে একটি উত্তর দেখতে পাচ্ছি, যেমন এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, এখানে ডোন্ট দে, অর্থাৎ এখানে এভরিবডি অ্যাফার্মেটিভ, তাই এই জায়গায় নট যুক্ত করা হয়েছে। আর এভরিবডি থাকার কারণে এখানে দে যুক্ত হয়েছে, অর্থাৎ নট ডোন্ট দে। তারপর আমরা 14 নম্বর রুলসটি আলোচনা করছি। সাবজেক্ট হিসেবে নাথিং এনিথিং থাকলে ইট হবে, যেমন এখানে দেখতে পাচ্ছি নাথিং ইজ সার্টেন, এই কোয়েশ্চন ট্যাগে ইজ ইট হয়েছে, যেহেতু এই জায়গায় নট যুক্ত আছে অর্থাৎ নট যুক্ত আছে, তাই এই অংশে শুধুমাত্র ইজ বসেছে, ইজ ইট। তারপর 15 নম্বর রুলস আলোচনা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি হাউ সুইট শি সিংস, এই সেন্টেন্সটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ আশ্চর্যবোধক সেন্টেন্স। আশ্চর্যবোধক সেন্টেন্সের ক্ষেত্রেও ট্যাগ কোয়েশ্চন করতে গেলে বা কোয়েশ্চন ট্যাগ করতে গেলে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করতে হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ডাজন্ট শি, এই ট্যাগ কোয়েশ্চনটি বা কোয়েশ্চন ট্যাগটি অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হয়েছে, ডাজের সাথে নট যুক্ত হয়েছে এবং যেহেতু প্রোনাউন শি বসেছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কারো কোনো প্রশ্ন থাকে ট্যাগ কোয়েশ্চন সম্পর্কে তাহলে কমেন্টে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।